সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। আমাকে না জানিয়েই বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলল। পছন্দ অপছন্দ কিছুই দেখল না, কারণ বোনের বিয়ে খুব ভালো করে দেবে। মা নেই যে আমার। 2 বছর বয়সে আমার মা আমাকে রেখে একটি ভয়ঙ্কর রোগে মারা যায়। বাবা আবার বিয়ে করে। সেই ঘরে যে বোন হয় সে এখন ক্লাস 4-এ পড়ে। বাবা মায়ের খুব আদরের। আমার সম্বন্ধ হলো জমিদার বাড়ির সাথে, যার ফলে ছেলের দেখা আর প্রয়োজন বলে মনে করল না। ঘটক আমাকেও ছেলে দেখতে দিল না। কথাবার্তা ঠিক হয়ে গেল। বিয়ের দিন স্থির হলো। আমাকে রীতিমতন জোর করে কনে সাজালো। আমার মায়ের গহনা কিছু আমাকে দিল না। ছেলের বাড়ি থেকে আমাকে দেখার পর তাদের কোনো চাহিদা ছিল না। সময় মতন বর আসলো। আমাকে যখন বিয়ের পিঁড়িতে বসালো, আমি বর দেখে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান আসলো তখন আমি দেখি এ তো একটা অন্য বাড়ি, যেখানে লোকজন ভর্তি, সারা বাড়ি সাজানো। কিন্তু আমার মনের ভিতর তোলপাড় করতে লাগলো। হঠাৎ একজন মহিলা এক বাক্স গহনা নিয়ে এসে আমাকে পরতে বলল। বাধ্যতামূলক গয়নাগুলো আমাকে পরতে হলো, কারণ জানতে পারলাম ওই মহিলাটি ছেলের মা। আয়নার সামনে দাঁড়ালাম। আমি কি সেই আগের রুমকি, নাকি আমি অন্য কোনো মেয়ে? আমি তো আমাকে এখানে চিনতেই পারছি না। কাকে বলবো? কেউ তো আমার নেই এখানে। 2টি বউ আসলো আমাকে সাজাতে। আজ তো তোমার বউ ভাত, তৈরি হতে হবে তো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। ভীষণ কান্না পাচ্ছিল, কিন্তু কাঁদতে পারলাম না। বউ ভাত অনুষ্ঠান হলো। এবার রাত 12টা। ঠিক সেই সময় একটা ঘরে আমাকে কয়েকটি মহিলা নিয়ে গেল। দেখে মনে হলো এ যেন স্বর্গপুরী। বড় একটা পালঙ্ক, সে পালঙ্ক ফুল দিয়ে সাজানো, সারা ঘরে আলো। আমাকে সেই পালঙ্কে বসিয়ে দিয়ে সবাই চলে গেল। হঠাৎ একটি ছেলে ঘরে আসলো, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, লাফ দিয়ে খাটে উঠতে গেছে। অমনি আমি চিৎকার করে উঠলাম। কেউ আসলো না, এমনকি দরজা খুলে বাইরে বেরোতে পারলাম না, কারণ বাইরে দিয়ে কে যেন দরজা আটকে রেখেছিল। আমি চিৎকার করলাম, কোনো সাড়া পেলাম না। ওই দাড়িওয়ালা ছেলেটি আমার চিৎকার শুনে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পর দেখলাম হাত পা জড়সড় করে খাটের এক কোনায় বসে ঠক ঠক করে কাঁপছে। খাটের কোণে একটা কম্বল ছিল। কম্বলটা আমি ছুঁড়ে গায়ে দিয়ে দিলাম। মাস ছিল মাঘ মাস। আমিও শীতে ঠক ঠক করে কাঁপছিলাম। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমাকে বলল, বউ তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। আমি বললাম, কেন? আমি তো পাগল, তাই। কে তোমাকে পাগল বলেছে? পাড়ার সবাই, দিদি, জামাইবাবু। আমার খুব খারাপ লাগলো। যাই হোক, উনি তো একটা মানুষ। শোনেন, আপনি পাগল না। সত্যি বউ? এই বলে আমার গায়ের কাছে ঝাঁপিয়ে আসলো। আমি লাফ দিয়ে উঠলাম। বলো না বউ, আমি পাগল? না, আপনি খুব ভালো। তাই? তুমি খুব ভালো বউ, আমার মার থেকেও খুব ভালো। আমি এবার থেকে সবসময় তোমার সাথে থাকবো। আমি বাধ্য হয়ে বললাম, আচ্ছা এবার তুমি ঘুমাও, আমি একটি গল্প বলছি। আর সত্যি আমি একটা রাজার গল্প বলতে বলতে ওই দাড়িওয়ালা ছেলেটি, আমার স্বামী, ঘুমিয়ে পড়ল।
আর আমি সারা রাত জেগে কাটালাম। সকাল হতেই দরজা খুলে একজন মহিলা এলো। কি, কেমন রাত কাটালে? উনি আমার দুঃসম্পর্কের যা, পরে বুঝলাম। আমি একটু হাসলাম। আমাকে দেখে বাড়ির আরও সবাই খুব হাসতে থাকলো। তখন মনে হচ্ছিল আমি যেন ওদের কাছে একটা খেলার পুতুল। মনে মনে জেদ ধরলাম, আমি একটি মেয়ে, ইচ্ছে করলে আমি সব পারবো। যেভাবেই হোক আমি ওনাকে ভালো করে তুলবই। সব নিয়ম শেষ হওয়ার পর আমার শাশুড়িকে বললাম, আজ থেকে আপনার ছেলের খাওয়া দাওয়া সব কিছুর ভার আমি নেব। ঘরে ছিল বিবাহিত বড় ননদ। না, আমি ওকে যেমন দেখে এসেছি এখনো তেমনিই আমিই দেখব। তুমি ঘরের বউ, তোমার সব বিষয় দেখতে হবে না, তুমি তোমার চিন্তা করো। হঠাৎ ননদ একটি ওষুধ এনে আমার স্বামীকে খাইয়ে দিল। তারপর কীরকমভাবে অস্থির হতে লাগলো ও শেষে ঘুমিয়ে পড়ল। ভগবানের কৃপাতে আমি অল্প বয়সে অনেক কিছু আন্দাজ করলাম। আমার সন্দেহ হলো, তবে কি বিবাহিত ননদ শ্বশুরবাড়ি ছেড়ে স্বামী সন্তানকে নিয়ে বাপের বাড়ি পড়ে আছে সম্পত্তির লোভে? হয়তো ওদের কারণে আমার স্বামীর এই দশা। আমি লুকিয়ে লুকিয়ে সব ওষুধ নিয়ে আমার এক ডাক্তার কাকুকে দেখালাম। ডাক্তার কাকু অবাক হয়ে গেল। এ কি, এ তো পাগল করার ওষুধ। এই ওষুধ কে খায়? আমার স্বামী। কেন? ওনাকে আমার বড় ননদ খাওয়ায়। বেশ, এবার থেকে আমি যেভাবে বলবো তুই সেভাবে চলবি। রুমকি আর ছোট রইল না। পরিস্থিতি ওকে বদলাতে বাধ্য করল। হ্যাঁ, আমি রুমকি। তারপর থেকে ননদের হাতের ওষুধ সব আমি হাতে নিয়ে খাওয়াবো বলে সব ফেলে দিতাম। আর ডাক্তার কাকুর সাহায্যে আস্তে আস্তে ওকে আমি ভালো করতে থাকলাম। সবসময় ঘরেই থাকতো আমার কাছে। দৌড়ে কেউ আসলে ঘরে ঢুকতে দিতাম না। একদিন নাপিতকে ডেকে ওর চুলদারি সব কাটালাম। আমি অবাক হয়ে দেখলাম ও এত সুন্দর। দেখতে দেখতে পুরো সুস্থ হয়ে গেল আমার জীবন। যদিও জীবন নামটি আমিই দিয়েছিলাম আমার অন্তর থেকে। সব বুঝিয়ে বললাম জীবনকে। আমাকে জড়িয়ে ধরল। তুমি আমার স্মৃতি ফিরিয়ে এনেছ। আমি তো সব ভুলেই গেছিলাম। আমার জামাইবাবু ঘর জামাই। প্রথম দিকে আমার বাবা ও মা দিদি যা বলতো তাই করতো। তারপর আমাদের সব সম্পত্তির সম্বন্ধে জেনে গেল। আর সেই থেকে আমার উপর নানা রকম অত্যাচার করতো এবং ভয় দেখাতো। বাবা মাকে বললে প্রাণে মেরে ফেলবে তাদের। আর আস্তে আস্তে আমাকে কী সব খাওয়ানো শুরু করলো আমার অজান্তেই। তারপর আমাকে তো তুমি দেখেছ। আমি এখন জীবনের বাবা ও মাকে ডাকতে তাদের ঘরে ঢুকতে যাচ্ছি। সেই সময় আমার ননদ এসে সামনে দাঁড়ালো। একদম ঢুকবে না এই ঘরে। কেন? আবার কেন? সাহস তো কম না তোমার। আমি বাড়ির বউ। হ্যাঁ, পাগলের। তাই? জীবন, একটু এসো তো। জীবনের আসতেই আমার ননদ চমকে উঠল। এ কি, তুই কি করে এমন হলি? খুব কষ্ট হচ্ছে দিদি। এই রুমকি আমাকে ভালো করে তুলেছে। জীবন আমাকে নিয়ে জোর করে ঢুকলো বাবা মায়ের ঘরে। আমাদের দেখে বাবা মা দুজনে কাঁদতে থাকলো। বাবা, তুই ভালো হয়ে গেছিস। আমি জানতাম এই মেয়ে তোকে ঠিক করে তুলতে পারবি। দেখ, তোর দিদি আজ আমাদের কি অবস্থা করেছে। একবেলা খেতে দেয়, আমাদের ঘর থেকে বের হতে দেয় না। সব সম্পত্তি কি করলো কি জানি না। জীবন, পুলিশ ডাকো। আজ পাপের সাজা ওনাদের পেতেই হবে। পুলিশ ডাকতেই ননদ আর নন্দাই আমার কাছে এসে ক্ষমা চাইল।
হ্যাঁ, সম্পত্তির লোভে আজ বাবা মা ও ভাইয়ের এই অবস্থা আমরাই করেছি। আমরা চলে যাচ্ছি। আমি সব রেকর্ড করলাম, কারণ ওরা গিরগিটির মতন রং পাল্টাতে সময় নেবে না। পুলিশ আসা মাত্রই দুজনকেই ধরে নিয়ে গেল। শ্বশুর ও শাশুড়ি আমাকে বলল, তোমার মতন বউ যেন ঘরে ঘরে হয়। জীবনের সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠল। সুখ খুঁজে পেলাম। আমি আজ পূর্ণ স্ত্রী। বন্ধু সবাই, বুদ্ধি এমন একটা বল যে বল দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু সেই বুদ্ধিকে ঠিক সময় মতন প্রয়োগ করতে হবে। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিয়া দাস। জয় তারা, জয় বাম।